হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম আবার নতুন ক্লাসে। দেখো তোমরা তাড়াতাড়ি করে এবিটি টেস্ট পেপার বের করে নাও। এই টেস্ট পেপারটা, এই টেস্ট পেপার থেকে আমরা নিয়েছি। দেখো এবিটি টেস্ট পেপার 2025 পেজ 191 পাতা তোমরা খুলবা এই বই থেকে। ম্যাথ, আমরা ম্যাথামেটিক্সে দিচ্ছি, তোমরা জানো সবাই, মাধ্যমিক, ঠিক আছে। এবার 2024 সালের মাধ্যমিকে তোমাদের যে এবিটি টেস্ট পেপার থেকে আমরা অঙ্ক শুরু করেছি। তো চলো, আমরা বেশি কথা বলবো না, মাধ্যমিকের সময় বেশি কথা না বাড়িয়ে আমরা অঙ্কগুলোতে চলে যাব। দেখো আমরা একের প্রশ্নগুলো নিয়েছি। একের প্রশ্নগুলো আছে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, তাহলে আমরা একের 1, 2 একসঙ্গে নিয়েছি। তো দেখো তোমরা অঙ্কগুলো ভালো করে শিখো, আর আমি এবিটি টেস্ট পেপার থেকে করাচ্ছি। তো তোমাদের আমি আবার বলি যে একটা টেস্ট পেপার ভালো করে করো, বিভিন্ন টেস্ট পেপারের পিছনে যাওয়ার কোনো দরকার নাই। প্রথমে আমরা এবিটি টেস্ট পেপারটা ভালো করে শিখি। এবিটি টেস্ট পেপার থেকে অনেক প্রশ্ন আছে, অনেক শেখার জিনিস আছে। এখান থেকে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তা তোমরা কিন্তু অনেক অঙ্ক পেরে যাবা করতে। আর একই অঙ্ক বারবার রিপিট আসুক, আমরা মাধ্যমিকে একটা নিয়ম আছে, যত অঙ্ক তোমরা করবা তত কিন্তু শিখতে পারবা। একই অঙ্ক যদি বারবার না করো কিন্তু মাধ্যমিকে কিন্তু তোমরা অঙ্ক নামাতে পারবা না। তাহলে আমাদের কিন্তু একই অঙ্ক বারবার করতে হবে। তো রিপিট আসতে দাও, আমরা একই অঙ্ক বারবার করব, তোমাদের কিন্তু এটা কিন্তু সুবিধা হবে একটা মাধ্যমিকে। তো চলো দেখো আমরা একের 1 নম্বরটা করাচ্ছি। একটি দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত আমাদের কত হবে? দেখো একটা দ্বিঘাত সমীকরণ আমরা জানি চলের সর্বোচ্চ ঘাতটা 2 হয়। কি করে? একটা দ্বিঘাত সমীকরণ আমরা কি জানি যে দ্বিঘাত সমীকরণ হয় a² প্লাস bx প্লাস c = 0। এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তা চলের সর্বোচ্চ ঘাত বলতে দেখো এক্সের সবচেয়ে যে বড় পাওয়ারটা 2 আছে, তাহলে এখানে চলের সর্বোচ্চ ঘাতটা কত থাকবে? 2 থাকবে। 2 থাকলেই দ্বিঘাত সমীকরণ হয়। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে বি নাম্বার। এবার 2-টা দেখো কি বলছে। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? এবার দেখো আমাদের কি বলেছে, কোনো মূলধন, তার মূলধনটাকে যদি আমরা এক্স ধরে নিই তাহলে 20 বছরে দ্বিগুণ হয়। তার দ্বিগুণ বলতে আমাদের সুদ আসলটা হয়ে যাবে 2x। এটা যদি সুদ আসল হয় তাহলে আমরা এখান থেকে কিন্তু সুদটা পেয়ে যাবো আইটা। তাহলে সুদ কী করে পাই? সুদ আসল থেকে আসলটা বাদ দিলে আমরা সুদ পেয়ে যাব। আমাদের সূত্র হচ্ছে আই = PTR/100। চলো এখানে মানগুলো বসিয়ে দাও। আই আমরা পেয়ে গেছি এক্স, আর পিটাও তো আমাদের এক্স আছে। টি বলেছে এখানে দেখো 20 বছর, আর এখানে দেখো আরটা এখান থেকে বের করবো আমরা, আরের মানটা বের করে নেবো, নিচে আছে 100। এক্স কেটে দিলাম, এখানে 1, আর এখানে 0 কাটলে 2 পাচ্ছে আর। তাহলে এখান থেকে দেখো আমরা আরের মানটা পেয়ে গেলাম, আর সমান কত পেয়ে গেলাম? 5 × 5, 5% আরটা পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখো তারপরে বলেছে একই সরল সুদের হারে, মানে ওই সরল সুদের হারে মানে 5% হারে ওই মূলধন মানে এক্স টাকাটাই 3 গুণ হবে বলেছে। এবার বলেছে 3 গুণ হবে, তাহলে সুদ আসলটা এখন হয়ে যাবে 3x। তাহলে এই ক্ষেত্রে আমরা সুদটা যদি বের করি তাহলে সুদটা পাবো, সুদ আসল থেকে আসলটা বাদ দেব, তাহলে আমরা এখানে সুদটা পেয়ে গেলাম 2x পেয়ে গেলাম। আবার যদি আমরা সূত্র বসাই, সুদ হচ্ছে আমাদের 2x, আই = পি হচ্ছে আমাদের এক্স, আর এখানে টিটা কিন্তু বের হবে কত বছরে হবে 3 গুণ, সেটা বের করতে বলেছে। টি এর মানটা বের করব, আর এখানে সুদের হারটা আমরা পেয়ে গেলাম 5%, আর নিচে 100। এক্স কাটালাম, এখানে আমাদের 5 দিয়ে যদি কাটাকাটি করো এখানে আমরা পেয়ে যাব 20 পেয়ে যাব। তাহলে আমরা টি এর মানটা আমরা দেখতে পাচ্ছি 20 দিয়ে 40, তাহলে 40 বছরে 3 গুণ হবে আমাদের। দেখো আমাদের অ্যান্সারটা আছে সি নাম্বার অপশানে। দেখো এবার আমরা 3 আর 4 নিয়েছি। 3 অঙ্কটা বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত। আচ্ছা আয়তনের কথাটা দুবার হয়ে গেছে আমাদের। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত হবে? দেখো আয়তনের অনুপাত দেওয়া আছে, তাহলে আয়তনের অনুপাত যদি দেওয়া থাকে, দেখো আমরা কি জানি ঘনকের আয়তন হয় ধরো a³ বাহুর দৈর্ঘ্য যদি a হয় তো ঘনকের আয়তন a³। তাহলে a³ যদি ঘনকের আয়তন হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য a হবে, তাই না? মানে আয়তনের ঘনমূলটাই হচ্ছে বা বাহুর দৈর্ঘ্য। তাহলে আয়তনের ঘনমূল বলতে দেখো 1কে আমরা 1-এর কিউব করবো, আর 27কে করবো আমরা 3-এর কিউব, তাহলে আমরা ঘনমূল করে দিলাম। তাহলে আয়তন থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা দেখো পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য a, আর দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য 3। তাহলে আমাদের বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 6a², 6 × বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা দেখো তাহলে 6 × বাহু স্কোয়ার, বাহু বলতে 1, প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1, = 6 × দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য কিন্তু 3। তো দেখো তাহলে আমরা 3² পেয়ে যাবো। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তো এটা সরল করলে অ্যান্সার পেয়ে যাবো। তো এখান থেকে 6 কেটে দিলাম, তাহলে এখানে 1 ² 1 = 3² 9, তাহলে 1:9 এটা আমাদের অ্যান্সার।
দুটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা। তাহলে 1:9 দেখো আমাদের সি নম্বর অপশানে আছে। এবার চারেরটা দেখো বলছে 2a = 3b = 4c হলে a * b * c কত হবে। আচ্ছা, তো আমরা দেখো আমরা করবো কি এখান থেকে, আমরা যদি এখানে a এর নিচে 1/2 করতে পারবো, দেখো এই 2টাকে তুমি 1/2 করতে পারবো, আবার উল্টে গিয়ে 2 হয়ে যাবে। আর এখানে bটা রেখে দেবো, bটা রেখে দিয়ে 3কে আমরা 1/3 করে দিলাম। একইভাবে আমরা এখানে সিটা রেখে 1/4 করে দিলাম। এবার দেখো, এবার এর জায়গায় আমরা এই যে a * b * c বলেছে না, তো আমরা করবো কি এখানে আমরা এর জায়গায় 1/2 লিখব, আর বি এর জায়গায় লিখছি 1/3 আর সি এর জায়গায় লিখছি 1/4। বাস, এদের যদি আমরা পূর্ণ সংখ্যা অনুপাতটা করে নিই অ্যান্সারটা পেয়ে যাবো, a * b * c আমরা পেয়ে যাবো। দেখো পূর্ণ সংখ্যা করলে কী হয়, হরগুলি লসাগু করো, হরগুলি লসাগু তোমরা 12 পেয়ে যাবা, আর 12 দিয়ে সবাইকে গুণ করে দাও। তো এখানে যদি 12 দিয়ে গুণ করে এখানে 6 পাবা, এখানে 12 দিয়ে গুণ করলে এখানে 4 পাবা, এখানে 12 দিয়ে গুণ করলে এখানে তোমরা 3 পেয়ে যাবা। তাহলে 6:4:3 এটা আমাদের কিন্তু অ্যান্সার পাবো। দেখো কোথায় আছে, আমাদের ডি নম্বরে আছে অ্যান্সারটা। দেখো আমরা 5 আর 6 নিয়েছি। 5এরটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ ADC 120 ডিগ্রি হলে কোণ BAC এর মান কোনটা হবে। দেখো এখানে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তাহলে আমার অন্য স্টাইল হবে। তাহলে আমরা আবার একটা বৃত্ত তৈরি করলাম, আর প্রথমে আমরা এই যে ABটা ব্যাস নিলাম, তাহলে এখানে আমাদের হচ্ছে কেন্দ্রবিন্দু। আর এবার আমরা করব বৃত্তস্থ চতুর্ভুজটা, তাহলে আমরা এভাবে এখানে যোগ করলাম, এই দিয়ে করে এখানে আমরা যোগ করলাম। তাহলে AB এটা C নাম দিলাম, এটা D নাম দিয়ে দিলাম। এবার দেখো কোনটা ADC, তাহলে ADC এই কোণটা আমাদের বলেছে 120 ডিগ্রি। এবার কার মান বের করতে বলেছে BAC, তাহলে আমাদের AC যোগ করতে হচ্ছে। দেখো প্রশ্ন পড়ে কিন্তু তোমরা ছবি তৈরি করতে পারবা, কোনটা বলেছে BAC, তাহলে BAC বলে আমরা AC যোগ করলাম। যেভাবে প্রশ্ন বলবে সেভাবে কিন্তু ছবিটা তোমাদের তৈরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এই কোণটা BAC, আমাদের এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, এবার দেখো আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজ যখন আছে তাহলে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে এই দুটো কোণের যোগফল আমাদের হয় 180 ডিগ্রি। একজন জানা আছে, তাহলে এটা পেয়ে যাব। 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দাও, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 60 ডিগ্রি কোণটা, এটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। কারণ 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করলে তোমরা 60 ডিগ্রি পেয়ে যাবা। এবার দেখো তোমরা কিন্তু এই কোণটা তোমরা কিন্তু বের করতে জানো, এই কোণটা মানে ACD হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা ACB, কারণ AB ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা তৈরি হয় তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়, আর অর্ধবৃত্তস্থ কোণটা হয় সমকোণ 90 ডিগ্রি। তাহলে দেখো এবার ACB ত্রিভুজে দুটো কোণ জানা হয়ে গেছে, তার 3 নম্বর কোণটা আমরা বের করতে পারবো। এদের যোগফলটা 180 থেকে বাদ দাও, এটা তোমরা পেয়ে যাবে। তাহলে 90 আর 60 যোগ করলে তোমরা পেয়ে যাচ্ছ 150, আর 180 থেকে 150 যদি বিয়োগ করো তাহলে তোমরা এটা পেয়ে যাচ্ছ 30 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা কিন্তু আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম BAC কোণের মানটা। তাহলে কোণ BAC কোণের মানটা আমরা পেলাম 30 ডিগ্রি, সেটা C নাম্বার অপশানে আছে। 6 নম্বরটা দেখো কি বলছে, যদি 3x = cosec আলফা এবং 3/x = cot আলফা হয়, তাহলে এই যে আমাদের দেওয়া আছে 3 × s² - 1/s² এর মান কোনটা হবে। তাহলে দেখো আমরা এখান থেকে আমরা কী করব, আলফার অপনয়ন করব, ঠিক আছে, যেহেতু কোণটা আলফা আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, cosec আর cot, তাহলে আমরা বর্গ করে নিই, তাহলে এটা হবে 9s² cosec² আলফা, আর এখানে যদি বর্গ করি এটা পাবো 9s² cot² আলফা। এবার দুটো সমীকরণকে বিয়োগ করে নাও, তাই না, দুটো সমীকরণ যদি বিয়োগ করে নাও তাহলে তোমরা পেয়ে যাবা 9s² - 9/s² = cosec² আলফা মাইনাস cot² আলফা। দেখো cosec² আলফা মাইনাস cot² আলফা এর মানটা 1 হয়। এই যে এদের বিয়োগফলটা 1 হবে বলে কিন্তু আমরা বিয়োগ করেছি। তোমাদের সূত্রগুলো জানতে হবে, তখনই তোমরা বুঝে নেবে কখন বিয়োগ করবা কখন যোগ করবা। আচ্ছা, এর মান তো 1, আর এখানে দেখো আমরা এখান থেকে 9 কমন নিয়ে নিচ্ছি, তো 9 কমন নিলে হবে s² - 1/s²। দেখো এই আকারটা আমাদের নিয়ে আসতে হবে, দেখো এটা চলে এসেছে, শুধু আমাদের এখানে 3 দরকার, আর এইদিকে তো আমাদের 1 হয়ে গেল। আচ্ছা, আমরা একটু এখানে দেখাই, তাহলে এই 9টাকে আমরা লিখলাম 3 × 3 s² - 1/s², আর এদিকে আমাদের কিন্তু 1 আছে। তাহলে দেখো আমাদের এখানে একটা 3 রেখেছে, তা আমরা এখানে একটা 3 রেখে দিলাম, s² - 1/s² সমান, আর একটা 3কে আমরা এদিকে নিয়ে আসলাম 1/3। তাহলে এর মান বের করতে বলেছিলাম, পেয়ে গেলাম 1/3। দেখো আমাদের C নাম্বার অপশানে আছে।
এবার আমরা 2-এর প্রশ্ন আসলাম। 2-এর প্রশ্নগুলো আছে শূন্যস্থান টাইপের প্রশ্ন। তো 2-এর 1, 2 নিয়েছি আমরা। তো একটা বলছে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত, মানে আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া আছে 8:9। তাহলে বার্ষিক সরল সুদের হার বের করতে বলেছে 8টা। তাহলে এখানে দেখো আসল আর সুদ আসলের অনুপাত দেওয়া আছে, তাহলে আসলটা আমরা 8x বলতে পারবো, আর সুদ আসলটা দেখো আসল হচ্ছে 8x আর সুদ আসল হয়ে গেল আমাদের 9x। অনুপাত থেকে এভাবে ধরে নিতে পারবো আমরা। তাহলে আসল জানা হয়ে গেল, সুদ আসল জানা হয়ে গেল, তাহলে কিন্তু আমরা সুদটা আমরা কিন্তু বের করতে পারবো। সুদ আসল থেকে আসলটা যদি বাদ দিয়ে দাও তাহলে তোমরা পেয়ে যাবা সুদ। তাহলে আমরা দেখো এক্স পেয়ে গেলাম সুদটা। তাহলে এবার দেখো এখানে আমরা যদি সূত্র বসিয়ে দিই i = pt আমরা 100, i হচ্ছে x, p হচ্ছে আমাদের 8x, pt t হচ্ছে 1 বছর, আর i = pt r/100। আর বলতে এখানে দেখো r এর মানটা আমাদের বের করতে বলেছে, তাহলে r/100। তাহলে এখানে x কেটে দিলাম, এখানে 4 দিয়ে কাটাকাটি করলে 4 দিয়ে 8 আর 4 25 100। তাহলে এখানে তো 1 আছে, তাহলে দেখো r এর মানটা কত দেখতে পাচ্ছ, r সমান দেখতে পাচ্ছ 25/2। ঠিক আছে, এটা উল্টে যাবে মানটা, আর 25/2 ভাগ করো, তোমরা ভাগ করে পেয়ে যাবে 12.5। তাহলে অ্যান্সারটা কিন্তু 12.5% অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এখানে লিখে দেবো আমরা 12.5%। এবার 2টা দেখো কি বলছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ ও দুটি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। দেখো বৃত্তকলা তোমরা কি বুঝো, বৃত্তকলা যদি আমরা দেখাই তোমাদের, তাহলে একটা বৃত্ত দেখো কেন্দ্রবিন্দু এখানে, আর আমরা এই যে এভাবে করলাম একটা ব্যাসার্ধ, আর এইদিকে একটা ব্যাসার্ধ করলাম। এবার এই যে দেখো আমাদের এটা কেন্দ্র ও নাম দিলাম, এটা এ, এটা বি নাম দিলাম, আর এটা বৃত্তচাপ আমাদের। ঠিক আছে, এই যে এটা বৃত্তচাপ, এই বিটা হচ্ছে আমাদের একটা বৃত্তচাপ। তাহলে এই যে বৃত্তচাপটা আছে আর দুটি ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আর, তা দুটি ব্যাসার্ধ নিয়ে আর বৃত্তচাপটা নিয়ে যে অঞ্চলটা একেই বলা হয় বৃত্তকলা। ঠিক আছে, তা বৃত্তকলা কীভাবে তৈরি হয়, বৃত্তচাপ বলেছে, বৃত্তচাপ দরকার আর দুটি ব্যাসার্ধ দরকার। দেখো একটা বৃত্তচাপ আর দুটি ব্যাসার্ধ নিয়ে যে অঞ্চলটা জায়গাটা পেলাম তাকে বলবো আমরা বৃত্তকলা। তাই এখানে যেটা কথা বলেছে, একটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তচাপ ও দুটি কী হবে এখানে ব্যাসার্ধ দ্বারা, এই যে দুটি ব্যাসার্ধ দ্বারা হবে অ্যান্সারটা, ব্যাসার্ধ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটাই হবে আমাদের বৃত্তকলা। তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম ব্যাসার্ধ। দেখো এবার 3 আর 4 নিয়েছি আমরা। 3টা বলছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি। আচ্ছা, সময়ের সঙ্গে কোনো কিছু যদি নির্দিষ্ট হারে যদি বৃদ্ধি পায় তাকে সমহার বৃদ্ধি বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা জানি, এটা হচ্ছে সমহার বৃদ্ধি। এটা তোমাদের একটা চ্যাপ্টারে আছে, সমহার বৃদ্ধি চ্যাপ্টার। আচ্ছা দেখো 4 নম্বরে দেখো বলেছে √3 - 2 এর অনুবন্ধী করণী কত। দেখো এর অনুবন্ধী করণী আমরা কী করে পাবো, অনুবন্ধী করণী বের করার নিয়মটা আছে, যেটা করণী থাকবে তার চিহ্নটা পাল্টে নাও। দেখো √3 আছে, এর চিহ্নটা কিন্তু প্লাস আছে, তাহলে একে মাইনাস করে নাও, -√3, আর বাকি সব ঠিক রেখে দাও, ওদেরকে কোনো চেঞ্জ করে না। -2 ছিল, -2 রেখে দাও। তাহলে এইভাবে কিন্তু এর অনুবন্ধী করণী আমরা পেয়ে যাবো। অনুবন্ধী করণী বলতে এদের যোগফলটা মূলের সঙ্গে পাবো, আর এদের গুণফলটাও কিন্তু মূলের সঙ্গে পাবো। এদের যোগ করবা মূলের সঙ্গে পাবা, আর গুণ করা মূলের সঙ্গে পাবা, তাই না। মাইনাস কমন নিলে পরে তোমরা দেখবা a + b × a - b সূত্র পড়ে যাবে, a² - b² পেয়ে যাবা, দেখবা করণী উঠে যাবে, মূলের সঙ্গে পেয়ে যাবে গুণের সময়। ওকে, এবার দেখো 5 আর 6 নিয়েছি। 5এরটা বলছে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ সমন্বয়। আচ্ছা দেখো এক মুখ কাটা একটা পেন্সিল কীভাবে আমরা করবো, একটা ছবি এঁকেছি তোমাদের দেখাই। এই যে দেখো এভাবে আমরা একটা পেন্সিল, তা পেন্সিলের এই অংশটা একদম চঙাকৃতির চং, আর উপরের অংশটা দেখো যদি পেন্সিলের তোমরা যে কেটে নাও তাহলে উপরেরটা অংশটা শঙ্কু আকৃতির পাবা। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, দেখো আমাদের এই অংশটা পেন্সিলের এটা হবে চং আকৃতি, আর এটা হচ্ছে শঙ্কু আকৃতি। তাহলে আমাদের বলেছে এক মুখ কাটা একটি পেন্সিলের আকারটা শঙ্কু ও কী আছে চং, শঙ্কু ও চং সমন্বয়। তাহলে এখানে হবে শঙ্কু ও চঙের সমন্বয়, চঙের। ঠিক আছে, শঙ্কু আর চং নিয়ে কিন্তু আমাদের এক মুখ কাটা পেন্সিলটা তৈরি হবে। 6টা দেখো কী বলছে, যৌগিক গড় মধ্যমা আর সংখ্যাগুরু মান হলো, এখানে হলে দিয়েছে, এখানে হলে হবে না, হলো হবে। তো কিছু কিছু জিনিসগুলো একটু প্রশ্নগুলো দিতে পারে এদিক ওদিক, তো আমরা প্রশ্নগুলো ঠিক করে নেব, নিজের মতো করে প্রশ্নগুলো করে নিতে হবে। কারণ দেখো এখন কম্পিটিশনের যুগ, তাড়াতাড়ি করে টেস্ট পেপার বের করার জন্য ওরা ছাপিয়ে নিয়েছে এটা, তা আমরা তো ছাপিয়ে নিয়েছি বলে তো আমরা তো ঠিক করে নেব, তোমাদের প্রতিষ্ঠার আছে সব ঠিক করে দিবে, কোনো চাপ নাই। তাহলে এখানে যেটা হবে আমাদের দেখো যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো
ড্যাশ প্রবণতার মাপক। তাহলে এটা আমরা জানি, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক হবে এটা। তো কেন্দ্রীয় কথাটা কেন এসেছে? কেন্দ্রীয় কথাটা এসেছে, দেখো কেন্দ্র বলতে কি, যেরকম তোমরা জানো যে বৃত্তের মধ্যে থাকে কেন্দ্র, তার মধ্যে আছে কেন্দ্রটা। তো যৌগিক গড় মধ্যে বোঝায়, মধ্যমাগুলো মধ্যে বোঝায়, এই যে মধ্যমানগুলো নিয়ে যে কাজ হয়, তাই না, মধ্যমান। তাই যে মধ্যের কথা বলা হচ্ছে বলে কিন্তু কেন্দ্রীয় কথাটা এসেছে। তো এই জন্য আমরা বলবো যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলো মানগুলো হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। দেখো এবার 3-এর প্রশ্নগুলো এসেছে। 3-এর প্রশ্নগুলো সত্য মিথ্যা টাইপের অঙ্ক আছে, তা আমরা দেখে নেব সত্য মিথ্যা অঙ্কগুলো কী বলছে। তো 3-এর একটা আছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। হ্যাঁ, এই কথাটা ঠিকই। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয়, যে 1 বছরের সুদটা যা হবে, ঠিক আছে, পরের বছরের জন্য যে আসলটা তৈরি হয়, আসলটা সুদটা যোগ হয়, তাহলে আসল আর সুদ যোগ হয়ে নতুন একটা আসল তৈরি হয়। তাহলে এভাবে কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা এই কথাটা ঠিকই বলেছে, তাই না, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদটা আসলের সঙ্গে যোগ হয়। হ্যাঁ, সুদটা আসলের সঙ্গে যোগ হবে, সেই কারণে আসলের পরিমাণটা প্রতি বছর কিন্তু বাড়তে থাকবে। এই কথাটা কিন্তু আমাদের এটা সত্য বলেছে। তাহলে অ্যান্সারটা আমাদের সত্য। 2-এরটা দেখো কী বলছে, এক্স ভেরিয়েস জেড, ওয়াই ভেরিয়েস জেড হলে এক্স ওয়াই ভেরিয়েস জেড হবে। আচ্ছা, এটা যৌগিক ভেদের একটা অঙ্ক আছে। দেখো এক্স ভেরিয়েস জেড আর ওয়াই ভেরিয়েস জেড যদি হয়, তাহলে যৌগিক ভেদ অনুযায়ী দেখো আমরা এই যে জেড জেড মিলে গেছে, তা দুটো জেডের জন্য একটা জেড, আর এখানে দেখো এক্স ওয়াই, বা দিকে এক্স ওয়াই আলাদা আছে, এদের গুণফলটা হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই ভেরিয়েস জেড। তাহলে এই দুটো থেকে আমরা এটা বলতে পারবো, এই কথাটাও কিন্তু আমাদের সত্য বলেছে এখানে। তাহলে এখানে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে সত্য। এবার দেখো 3 আর 4 নিয়েছি আমরা। 3-এর প্রশ্নটা আছে, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 3টি স্পর্শ অঙ্কন করা যায়। আচ্ছা, কি বলেছে দেখো কথাটা, আমরা ছবি এঁকে বোঝাই। তাহলে এই যে আমাদের একটা বৃত্ত আছে, ঠিক আছে, এখানে আমাদের কেন্দ্রবিন্দু। তাহলে এখানে দেখো একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 3টি স্পর্শ অঙ্কন করা যায় কি? আচ্ছা, ধরো এখানে একটা সরলরেখা নিলাম, একটা নির্দিষ্ট সরলরেখা নিয়ে নিলাম। এই সরলরেখার সমান্তরাল সরলরেখা দেখো স্পর্শক তৈরি হবে, সেটা আমরা এই উপর দিকে একটা, যদি এখানে স্পর্শক তৈরি করি, এখানে একটা স্পর্শক আর এখানে একটা স্পর্শক বানাই আমরা, এই যে স্পর্শক। তাহলে এই যে দেখো এই যে নির্দিষ্ট সরলরেখাটা, এই সরলরেখার সমান্তরাল সরলরেখা আমরা দুটি সরলরেখা পাবো, যারা কিন্তু এই বৃত্তের স্পর্শক হবে, ঠিক আছে। তাহলে যে কোনো একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল সরলরেখা দুটি পাবো, যেটা বৃত্তের স্পর্শক পাওয়া যাবে। 3টে কিন্তু পাওয়া যাবে না। দেখো 3টে তুমি স্পর্শক তৈরি করো এই দিক দিয়ে বা এই দিক দিয়ে, এর সঙ্গে কিন্তু সমান্তরাল পাওয়া না। তাহলে এই সরলরেখার সমান্তরাল, ঠিক আছে, এই যেটাকে যদি আমরা এবি বলে দিই, তাহলে এবি সরলরেখার সমান্তরাল সরলরেখা আমরা এই দুটি সরলরেখা পাবো, এটাকে আমরা সিডি বলে দিলাম, এটাকে আমরা পি কিউ বলে দিলাম। তাহলে এবি সরলরেখার সমান্তরাল সরলরেখা পাবো, সিডি আর পি কিউ পাবো আমরা, যেটা আমাদের বৃত্ত দুটিকে স্পর্শ করেছে, তাই না, এখানে স্পর্শ করেছে, এখানে স্পর্শ করেছে। তাহলে এখানে যে 3টি বলেছে, এই কথাটা কিন্তু মিথ্যা বলেছে, 3টি হবে না, 2টি হবে। তাহলে এটা আমাদের অ্যান্সারটা এখানে লিখে দেবো মিথ্যা। চলে এসো 4 নম্বরটা। 4 নম্বর বলছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। আচ্ছা, এখানে দেখো আমাদের গোলকের ব্যাসার্ধ আগে ধরে, গোলকের ব্যাসার্ধ আমরা আর ধরে তার আয়তনটা বের করার চেষ্টা করি। গোলকের আয়তনের সূত্র আমরা কী জানি, 4/3 পাই আর কিউব। তাহলে প্রথমে আয়তন আমরা পেয়ে গেলাম এটা। এবার বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করবে, তো ব্যাসার্ধ 2r হয়ে গেল। তো 2r ব্যাসার্ধ ধরে আমরা আয়তন বের করব, 4/3 পাই আর কিউব, আর বলতে 2r তার কিউব। এখানে দেখো সরলটা করি, 4/3 পাই আর এখানে পাবা 2 কিউব 8 আর আর কিউব। তাহলে 8টাকে আমরা সামনে নিয়ে আসি, তাহলে লিখবো 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তো দেখো আগের আয়তনের চেয়ে আয়তনটা এখন কিন্তু 8 গুণ হয়ে গেছে। তাহলে এখানে 8 গুণ হবে, ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকের আয়তনটা 8 গুণ হবে, দ্বিগুণ হবে না, এই কথাটা কিন্তু মিথ্যা হবে। এখানে মিথ্যা বলেছে, তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে এটা মিথ্যা। এবার দেখো 5 আর 6 নিয়েছি আমরা। 5এরটা বলছে, যদি আলফার মানটা 0 ডিগ্রি আবার 90 ডিগ্রির মধ্যে আছে হয়, তাহলে sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মানটা বলেছে 2। আচ্ছা, আমরা দেখব এর সর্বনিম্ন মানটা কত বের হয়। তাহলে আমাদের দেওয়া আছে sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, এটা আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রে ভাঙাবো। sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 sec আলফা
কস আলফা। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, এটা সূত্র ভাঙালাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর মাইনাসটা আমরা নিব এখানে প্লাস আনার জন্য। আচ্ছা আমরা কী করবো, সেক কস পাশাপাশি তাহলে কেটে যায়, আর এই মানটা আমরা ছেড়ে দেবো। এই মানটা ছেড়ে দিলে কী হবে, এ বড় হয়ে যাবে, আর এটা যদি 0 হয় তাহলে 2 এর সঙ্গে সমান হবে, তাই না? তা দেখো এর সর্বনিম্ন মানটা আমরা 2 পেলাম, কারণ এর সবচেয়ে ছোটো মান 2, 2 এর চেয়ে ছোটো হবে না, হয় 2 হবে মানটা, নাহলে 2 এর চেয়ে বড় হবে। তা পেয়ে গেলাম এর সর্বনিম্ন মানটা 2, তাহলে এখানে কথাটা কিন্তু আমাদের সত্য বলেছে। এবার দেখো 6 প্রশ্নটা কী বলছে, 2,3,9, 10, 9, 3, 9 এই তথ্যের সংখ্যাগুরু মান 10 বলেছে। আচ্ছা দেখো সংখ্যাগুরু মান আমরা কি জানি, যে সংখ্যাটা বেশিবার থাকবে সেই সংখ্যাটা হবে সংখ্যাগুরু মান। তাকে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, মানে ছোটো থেকে বড় আকারে সাজিয়ে আমরা দেখব কোন সংখ্যাটা বেশিবার আছে। তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 9টা, দেখো 9 কিন্তু 3 বার আছে, 1 2 3, দেখো 3টা কিন্তু 2 বার আছে, তাই না? আর তারপর দেখতে পাচ্ছি 9টাই কিন্তু 3 বার আছে। এখানে যে 10টা বলেছে সংখ্যাগুরু মান, 10টা কিন্তু হবে না, কারণ 10 তো এখানে একবারই আছে, ঠিক আছে। সংখ্যাগুরু মান কী করে হয়, তাহলে কিন্তু এখানে অ্যান্সারে কিন্তু মিথ্যা হবে, সংখ্যাগুরু মান 10 হবে না, সংখ্যাগুরু মান 9। যদি 9 হতো তাহলে সত্য হতো, যেহেতু 10 বলেছে তাহলে অ্যান্সারটা আমাদের মিথ্যা হবে, তাহলে এখানে আমরা লিখে দেবো মিথ্যা। দেখো এবার 4 প্রশ্নগুলো আসলাম। 4 প্রশ্নগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন আছে, এক একটা প্রশ্নের জন্য তোমরা কিন্তু 2 নম্বর পেয়ে যাবা। আচ্ছা দেখো তোমরা আমাকে কেউ ছাত্র বা ছাত্রী আমাকে কমেন্ট করছে যে স্যার সুদের অঙ্কগুলো দিন, তা আমি অঙ্কগুলো দিব, বড় কোশ্চেনগুলো করাবো আমি, ঠিক আছে, কোনো চিন্তা নাই। তো বড় অঙ্কগুলো করাবো, যেগুলো বইতে নাই, যেগুলো বইয়ের বাইরে থাকবে আনকমন অঙ্কগুলো, সেগুলো কিন্তু আমি ধরে ধরে করাবো। সুদের অঙ্ক চেয়েছে, আমি সুদের সব স্কুলগুলো থেকে, আমি বিভিন্ন পেজের স্কুলগুলো থেকে আমি সুদের অঙ্কগুলো নিয়ে আমি অঙ্কগুলো করাবো, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক থাকবে এবং যেগুলো বইতে নাই আনকমন অঙ্কগুলোই কিন্তু আমি করাবো, যেগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। এবং তোমরা যারা কমেন্ট করছো, তোমরা ছাত্র না ছাত্রীরা আছো, তোমরা কিন্তু নামটা কিন্তু একটু কমেন্টে মেনশন করো, তো আমি বুঝতে পারবো আমার ছাত্রী কমেন্ট করছে না ছাত্র কমেন্ট করছে, ঠিক আছে। তো কোনো চিন্তা নাই, আমি কিন্তু বড় বড় কোয়েশ্চেনগুলো নিয়ে আসবো, যেগুলো কোয়েশ্চেন তোমরা বইতে পাবা না। বইয়ের অঙ্কগুলো তোমরা তো জানো যে বইয়ের অঙ্কগুলো বেশিরভাগ বড় কোয়েশ্চেনগুলো বই থেকেই কমেন্ট পেয়ে যাবা, তো সেই বইয়ের অঙ্ক করার দরকার নেই, তোমরা বইয়ের অঙ্ক তোমরা জানো, বইয়ের অঙ্ক করেছো। আর যেগুলো বইয়ের বাইরে আছে, তাই না, যে বড় কোয়েশ্চেনগুলো বইয়ের বাইরে আছে, সেই অঙ্কগুলো কিন্তু আমি কিন্তু করাবো এই ভিডিও টেস্ট পর থেকে, এটা আমি কিন্তু তোমাদের বললাম। আমি কিছু অবজেক্টগুলো করাই, আমি তাড়াতাড়ি সেই ভিডিওগুলো নিয়ে আসবো, ঠিক আছে, চিন্তা করো না, আমি ভিডিও নিয়ে আসবো। তো চলো আমরা 4-এর এক একটা দেখছি কী বলছি। এস স্কোয়ার মাইনাস আছে 2 + b × x + 6 = 0। সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান নির্ণয় করো। দেখো আমাদের এখানে এই সমীকরণটা সাজানো আছে, তো এটা হচ্ছে বীজদের গুণফল পাবো, তাহলে একটি বীজ 2 বলেছে, অপর বীজটি 6কে 2 দিয়ে ভাগ করে তো 3 পেয়ে যাবো, তাহলে আমরা অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি 3। দেখো এটাকে আমরা যদি একটু ভালোভাবে করি, 2 নম্বরের অঙ্ক কিন্তু একটু লিখে করাতে হবে, বুঝতে পেরেছো? 2 নম্বরের অঙ্ক যদি না একটু লিখে করাও তাহলে কিন্তু তোমাদের নম্বর কেটে নিতে পারে, মাধ্যমিকের ব্যাপার আছে, একটু ভালো করে কিন্তু সাজিয়ে দিতে হবে। যেগুলো 1 মার্কের প্রশ্নগুলো আছে আমরা করালাম, ওগুলো তোমরা সংক্ষেপে করতে পারো, কোনো ব্যাপার নাই। এমসিকিউগুলো বা শূন্যস্থানগুলো বা সত্য মিথ্যা অঙ্কগুলো তোমরা সংক্ষেপে করতে পারো, কিন্তু যে 2-এর অঙ্কগুলো আছে 2 মার্কের, 4-এর অঙ্কগুলো যে 2 মার্কের অঙ্কগুলো আছে, এগুলো কিন্তু একটু লিখে করাতে হবে, হ্যাঁ, ভাষা দিতে হবে। তো চলো আমিও কিন্তু ভাষা দিয়ে লেখাচ্ছি, আমি কিন্তু সংক্ষেপে করাচ্ছি না, কারণ আমি যে তোমাদের ডিটেলসে করাই লিখে লিখে, তো তোমরাও কিন্তু সেভাবেই করবা, অভ্যাসটা থেকে যাবে। কারণ তোমরা জানো, তোমরা সব ছাত্রছাত্রী অভ্যাসের দাস, যেভাবে কিন্তু স্যাররা প্র্যাকটিস করে সেভাবে কিন্তু ওরা কিন্তু খাতায় করে দিয়ে আসে, তার জন্য কিন্তু মানটা কমে যায়, নম্বরটা কিন্তু কমে যেতে পারে। তো আমরা রিস্ক নিব না, আমরা কিন্তু ধরে ধরে অঙ্কগুলো করাবো, সময় লাগুক আমাদের, ঠিক আছে, সময় ধরে ধরে কাজ করো, তাড়াহুড়ো কোনো ব্যাপার নাই। যারা খুব তাড়াহুড়ো করতে চায়, বেশি অঙ্ক করতে চায়, ঠিক আছে, বা বেশি টেস্ট পেপার নিয়ে মাতামাতি করে, তারা কিন্তু দেখবা ফেসে যায়। কারণ মাধ্যমিকের ব্যাপার আছে যে একই অঙ্ক যদি আমরা বারবার করি সেটাই কিন্তু সুবিধা। এখানে কিন্তু তোমরা জানো ম্যাথ আছে, অঙ্ক সাবজেক্টে অঙ্ক যদি মাধ্যমিকে নামাতে চাও তাহলে একই অঙ্ক কিন্তু বারবার করতে হবে তোমাদের। একটা অঙ্ক বারবার না প্র্যাকটিস থাকলে তোমরা কিন্তু পরীক্ষায় নামাতে পারবে না। তাহলে আমাদের অঙ্কগুলো রিপিট আসলেই ভালো, আমরা একটা অঙ্ক বারবারই করবো তবু ভালো, আমরা শিখবো, কারণ আমাদের এখন মাধ্যমিকের নাম্বারটা পাওয়া খুবই দরকার অঙ্কে, ঠিক আছে। আমার মধ্যে তোমরা চলো আমার ক্লাসগুলো দেখো, আমার ভিডিওগুলো সবগুলো অ্যাটেন্ড করো, দেখবে তোমরা কিন্তু মাধ্যমিকে 100 নাম্বার দিয়ে আসতে পারবা। এটা কিন্তু তোমাদের আমি কথা বললাম, অবশ্যই তোমরা কিন্তু সবগুলোর প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবা। এবিটি টেস্ট পার্টটা আগে করাই, এবিটি টেস্ট পার্টটা যদি আমরা তাড়াতাড়ি করে দিতে পারি সম্পূর্ণ সব কিছু, ঠিক আছে, ছোটো কোশ্চেনগুলো, অবজেক্টিভ কোশ্চেনগুলো, বড় কোশ্চেনগুলো, তারপর কিন্তু আমরা অন্য টেস্ট পেপার আমি ধরবো, ঠিক আছে, আমার মাথায় আছে কোন টেস্ট পেপার আমি করাবো, ঠিক আছে, চিন্তা করো না, অত অন্য টেস্ট পেপারে যাওয়ার কোনো দরকার নাই। তোমরা এবিটি টেস্ট পেপার আমি করাচ্ছি, এই টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করো, আমার সঙ্গে রিভিশন দাও। তো চলো আমরা দেখে নেবো এই 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা আমি বললাম যে অ্যান্সারটা তো একবারই তোমরা পেয়ে যাবা, তো তোমরা যদি একটু ভাষা দিয়ে করে কীভাবে করবা,
এখানে দেখো আমরা একটি বীজ 2 বলেছে, তাহলে অপর বীজটি বের করতে বলেছে। তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে আমরা ধরে নেব, ধরি অপর বীজটি আমরা আলফা ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো বীজদের গুণফল, আমাদের এখানে বীজদের গুণফল কিন্তু 6 দেওয়া আছে। তাহলে অতএব দেখো আলফা ইন্টু 2, একটা বীজ 2 আছে, একটা আলফা ধরলাম, এদের গুণফলটা আমরা 6 পেয়ে গেছি। তাহলে 2 3 6, তাহলে আমাদের এখানে দেখো আলফার মানটা কত পেলাম, 3 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা লিখে দেবো অতএব অপর বীজটি সমান সমান 3। এভাবে কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় করতে হবে, ঠিক আছে। অত সংক্ষেপে করলে হবে না, এটা কিন্তু আমি সংক্ষেপে করেছি, এর চেয়ে বেশি সংক্ষেপে করতে যাবা না। এভাবে করে সাজাও পরীক্ষায়, দেখবা তোমাদের পরীক্ষার নাম্বার ভালো আসবে। দেখো 2 এর প্রশ্ন বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। আচ্ছা, এখানে দেখো মাসিক সুদ বলেছে, 1 মাসের সুদ 1 টাকা। তাহলে যেহেতু আমরা 1 বছরের দরকার, আমাদের সবসময় আমরা বছরে কাজ করি, তাহলে আমরা 1 বছরের সুদ 12 মাসের সুদটা বের করে নেব। তাহলে আমরা দেখো আমাদের এখানে দেখো আছে 1 মাসের সুদ, 1 মাসের সুদটা আমাদের দেওয়া আছে 1 টাকা। তাহলে আমরা 12 মাসের সুদটা বের করে নেব, 12 মাসের সুদ হবে আমাদের 12 টাকা, ঠিক আছে। আচ্ছা, এখানে কত টাকা বলেছে, তাই না, আসলটা বের করতে বলেছে। তা ধরি আসলটাকে আমরা পি বলি, তাকে আমরা ধরে নিলাম x টাকা। এই এক্সের মানটা আমাদের বের করতে হবে, আসলটা। তাহলে আমরা সূত্র জানি, অতএব আই সমান সমান PTR/100। বসাও মানটা এখানে। দেখো আই তো আমরা পেয়ে গেলাম, এই যে সুদটাই বলেছে 12 টাকা, তাহলে আই হচ্ছে আমাদের 12, পি আমরা ধরলাম আসলটা, টি দেখো টি এখানে বার্ষিকের কথা বলেছে এখানে, তাহলে বার্ষিক বলতে 1 বছরের সময়টা আমরা ধরে নেব। তাহলে 1 বছর, টিটা আমরা 1 বছর নিলাম। সময় যদি দেওয়া না থাকে, ঠিক আছে, আমাদের আসল বের করতে বলেছে, সময় দেওয়া নাই। তা বার্ষিক যখন তোমার দেওয়া আছে, তার বছরের কথা বলা হয়েছে, তাহলে 1 বছর ধরে নেবা সময়টাকে। আর এর মানটা এখানে বলে দিয়েছে 5%, তাহলে 5, আর নিচে তো 100টা হয়, এই যে 5% পার্সেন্টেজের জন্য নিচে 100 নামে। তাহলে এখানে আমরা যদি সরল করি, তাহলে এক্সের মানটা পেয়ে যাবো। তো এটা পেয়ে গেলাম 20, আর x সমান 12 20 গুণ করলে 12 দিয়ে 24, 240 টাকা। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম 240। তাহলে অতএব লিখে দাও যে 240 টাকার, একটু প্রশ্ন অনুযায়ী একটু লিখে নেবা শেষের কথাটা, ভালো দেখাবে। 240 টাকার মাসিক সুদ 1 টাকা। দেখো প্রশ্নের উত্তরটা তোমরা যত ভালো করে সাজাবা, ততই কিন্তু তোমাদের মানটা বাড়বে। মাধ্যমিক পরীক্ষা আছে, এখানে কিন্তু যত দেখবা অঙ্ক তো সবাই করছে, কে ভালো করে সাজাতে পারছে প্রশ্নের উত্তরটা, তার কিন্তু মানটা বাড়ে, তার খাতাটা কিন্তু ভালোভাবে দেখা হয়, আর মাধ্যমিকে তার নাম্বারটা কিন্তু অটোমেটিকই বেড়ে যাবে। সেভাবে কিন্তু তোমাদের খাতা সাজাবে, আমি কিন্তু সেভাবে তোমাদের সাজিয়ে দেবো অঙ্কগুলো, যেন তোমাদের মাধ্যমিকের নাম্বারটা খুব ভালো হয়। দেখো এবার 3 প্রশ্নটা বলছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে AB এবং AC দুটি সমান যে আছে, বৃত্তের কেন্দ্র ABC ত্রিভুজের বাইরে অবস্থিত, ঠিক আছে। তাহলে বৃত্তের যে কেন্দ্র আছে ABC ত্রিভুজের বাইরে অবস্থিত আছে কেন্দ্রটা, আর AB সমান সমান AC সমান সমান 6 সেমি হলে BC এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমরা ছবিটা আঁকি, ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবা যে প্রশ্নটা কি বলছে। একটু বড় করে বৃত্তটা আঁকলাম। তাহলে আমরা দুটো জে নিলাম, এই যে এখানে AB নিলাম, আর এখানে আমরা নিলাম AC, এই যে AC নিয়ে নিলাম, ঠিক আছে, এটা আমাদের AC। আর এই যে আমাদের হচ্ছে BC, এই BC এর দৈর্ঘ্য কিন্তু আমাদের বের করতে বলেছে। আর বলে দিয়েছে এখানে ABC ত্রিভুজটা কেন্দ্রের কিন্তু বাইরে, এখানে যদি কেন্দ্রবিন্দু হয়, এই জায়গাটা আমরা কেন্দ্র নিলাম, কেন্দ্রের বাইরে অবস্থান করেছে। এবার আমরা একটা অঙ্কন, কেন্দ্রটা ও নাম দিয়ে দিলাম, আমরা অঙ্কন করব OB। আচ্ছা, এদিকে আমরা দেখো এখানে আমরা এভাবে যোগ করে নেব, তাহলে এটা আমাদের ধরো P বিন্দু, আর এখানে OB যোগ করে নেব, আর এখানে OC যোগ করে নেব, ঠিক আছে। এগুলো আমরা কিন্তু অঙ্কন করেছি, তার ছবিটা আমাদের এভাবে দাঁড়াবে। তাহলে এখানে আমরা জানি দেখো যে ব্যাস নিরূপণে যের উপর কেন্দ্রগামী লম্ব সরলক আছে, যেটাকে সমদ্বিখণ্ডিত করি, তাহলে আমাদের BPটা হবে BCর অর্ধেক, ঠিক আছে, এটা আমাদের কিন্তু জানতে হবে। তাহলে আমরা অ্যান্সার দিয়ে শুরু করব। অ্যান্সার যে BPটা হবে কার অর্ধেক, BCর অর্ধেক, ঠিক আছে। এখানে আমরা লিখে নেব যেহেতু ব্যাস নয় এইরূপ, এখানে আমরা এইরূপ বলি, এইরূপ কোনো জের
কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে এটা আমরা উপপাদ্য আছে, আমরা কি লিখলাম, ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে। মানে এই যে আমাদের এটা আছে, যেটা আছে, তো কেন্দ্রগামী যে লম্ব সরলরেখার এই যে ওপিটা সেই বিসিকে সমদ্বিখণ্ডিত করবে লম্বভাবে। ঠিক আছে, এটা লম্ব আছে, তাহলে এগুলো কিন্তু এই ত্রিভুজ দুটো কিন্তু সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এখানে ত্রিভুজ এবিপি কি আছে, সমকোণী ত্রিভুজ আছে, তাই না? এখানে এবিপিপি সমকোণী ত্রিভুজ, সমকোণী। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী পাবো, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, দেখো তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় এই কোণটা, তাহলে এবিটা অতিভুজ হবে। তাহলে আমরা এবি স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আমাদের যেহেতু মান এবি আর এসির মানটা জানা আছে, দেখো এবি আর এসির মানটা দিয়েছে 6 সেমি, তাহলে এটা হচ্ছে এবি 6 সেমি আর এসিটা আমাদের 6 সেমি। তাহলে আমাদের এখানে এবি জানা হয়ে গেল 6 স্কোয়ার আর এপি। ঠিক আছে, এই যে এপিটা আমাদের এখানে এপি থাক, এপি, আর এখানে আমাদের দেখো এখানে আমাদের বিপি স্কোয়ার। তাহলে একে আমরা 1 নং নাম দিয়ে আমরা রেখে দিলাম। এবার এই ত্রিভুজটা চলে যাব, তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজ, এটাকে বলবো পিওবি থেকে এখান থেকে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি হয় এই কোণটা, তাহলে আমাদের ওবি অতিভুজ, তাহলে আমরা বলবো ওবি স্কোয়ার সমান। আচ্ছা আমরা এইদিকে লিখি, এখানে করছি, দেখো ওবি স্কোয়ার সমান আমরা করতে পারবো ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো ওবি, এখানে দেখো ওবিটা হচ্ছে ব্যাসার্ধর মান কিন্তু আমাদের দেওয়া আছে 5 সেমি। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধের মান 5 সেমি দেওয়া আছে, তাহলে ওবির জায়গায় আমরা 5 স্কোয়ার লিখতে পারবো। আর ওপির জায়গায় আমরা লিখছি, দেখো ওপির জায়গায় লিখছি ওএ। ঠিক আছে, এই যে ওএ কিন্তু আমাদের ব্যাসার্ধ, তাহলে ওএ প্লাস এপি, ওএ থেকে ওএ থেকে আমরা এপি বাদ দিব, এপি, তাহলে আমরা ওপি পাবো, তাই তো? এই যে তার হোল স্কোয়ার আর প্লাস বিপি স্কোয়ার। এবার দেখো এখানে তো আমাদের 5 স্কোয়ার 25, আর এখানে ও এর মানটা জানা আছে 5, ব্যাসার্ধ যেহেতু ও এটা, আর এখানে এপিটা থাকলো তার হোল স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, এই যে বিপি স্কোয়ার। তাহলে এখানে আমরা বিপি স্কোয়ার মানটা আমরা বের করে নেব। তাহলে আমরা যদি বিপি স্কোয়ার মানটা বের করতে চাই, তাহলে আমাদের এখানে দাঁড়াবে 25 - 5 - এপি তার হোল স্কোয়ার সমান বিপি স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। তাহলে এখানে বিপি স্কোয়ার মানটা বের করে রাখলাম। এবার কি করব, আমরা 1 নংয়ে এই বিপির মানটা বসিয়ে দেবো। ঠিক আছে, তখন দেখবো এপির মানটা পেয়ে যাব। তাহলে আমরা এই জায়গায় করি, একটু জায়গা শর্ট আমাদের। আচ্ছা, তাহলে এখানে দেখো 1 থেকে পাই, আমরা 1 থেকে পাই, 1 থেকে যদি আমরা এখানে বসাই, দেখো 6 স্কোয়ার আমরা পেয়ে যাবো 36 প্লাস এপি স্কোয়ার, আর এখানে বিপির মানটা আমরা পুরো বসিয়ে দেবো 25। বিপির মান আছে আমাদের কত, আচ্ছা দাঁড়ো এখানে একটা আমাদের ভুল হচ্ছে, এখানে আমাদের হবে দেখো 36 সমান এপি স্কোয়ার প্লাস, এবার বিপির জায়গায় মানটা বসাচ্ছি 25 মাইনাস 5 এপি তার হোল স্কোয়ার সমান, আচ্ছা বিপির মানটা বসালাম সমান দেবো না আমরা। ঠিক আছে, 25 - 5 - এপি তার হোল স্কোয়ার, তাহলে এই হচ্ছে আমাদের এটা। তাহলে এখান থেকে আমরা এপির মানটা পাবো। তাহলে এখান থেকে যদি আমরা সরল করি, দেখো 36 এপি স্কোয়ার প্লাস 25, আর এটা আমাদের সূত্র এ - বি হোল স্কোয়ার 25, এটা যদি মাইনাসটা একবার গুণ করে দিই এটা প্লাস হয়ে যাবে 10 এপি মাইনাস এপি স্কোয়ার।
দেখো এখানে কিন্তু এপি স্কোয়ার কেটে দিতে পারছি। তাহলে এখানে দেখো আমরা 10 এপি সমান কত পাবো, এদিকে দেখো 25 কেটে যাচ্ছে, তাহলে 10 এপি পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা 36 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা পি এর মানটা পেয়ে গেলাম। সরি, এপি লিখে দিয়েছি, এখানে পি লিখে দিয়েছিলাম, এপি হবে এটা 10 এপি। তাহলে আমরা এখান থেকে কার মানটা পাচ্ছি, এপির মানটা পাচ্ছি। তাহলে দেখো এপি পেয়ে গেলাম আমরা কত, 10 দিয়ে ভাগ করলে 3.6 পেলাম। এপিটা কত পেলাম, 3.6। এবার 2 থেকে আমরা বিপির মানটা বের করতে পারবো। তাহলে এখানে আমরা লিখব 2 থেকে বিপি কত হবে। তো দেখো এখানে বিপি স্কোয়ার সমান আমাদের এখানে ছিল 25 মাইনাস, দেখো এপি 5 মাইনাস এপির মানটা আমরা বের করলাম কত, 3.6 তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা আমাদের এখানে দেখো সরলটা করব। তাহলে এটা হবে 25 মাইনাস, আর এখানে বিয়োগ ফলটা ঠিক আছে, 5 থেকে আমাদের 3.6টা বাদ দিব। তাহলে এটা 4 চলে আসলো, এটা আমাদের 4, এটা হবে আমাদের 1.4। তাহলে 1.4-এর বর্গ, 1.4-এর বর্গ তোমরা পাবা 14-এর বর্গ হয় 196, তাই দুটোর দশমিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1.96 এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুটোর দশমিক হবে আমাদের। তাহলে আমাদের 25 থেকে বিয়োগ হবে। তাহলে 25 থেকে যদি আমরা বিয়োগ দিই, তাহলে 25.0, দুটো শূন্য, তাহলে 1.96। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি, দেখো এদিকে পেয়ে গেলাম আমরা 4, ঠিক আছে, এটা পেয়ে গেলাম 0, আর এটা আমাদের হয়ে যাবে, এটা 4 হবে, তো এটা আমরা 3 পেয়ে যাব। ঠিক আছে, 23 আমরা এটা পেয়ে যাচ্ছি, কত পেয়ে গেলাম, মানটা পেয়ে গেলাম আমরা, দেখো 23.04। একটু জায়গাটা আমাদের শর্ট হচ্ছে, জায়গাটা আমাদের ক্লিয়ার করতে হবে। আচ্ছা আমরা কত পেলাম দেখো এখানে লিখি আমি, তাহলে আমাদের তো অ্যান্সার আছে। তাহলে আমরা বিপি স্কোয়ার কত পেয়েছি, বিপি স্কোয়ার পেলাম দেখো 23.04। তাহলে আমরা দেখো এখানে ইমপ্লাইজ, তাহলে এখানে বিপি বর্গমূলটা 23.04-এর বর্গমূলটা তোমরা করবা, এটা 4.8 পেয়ে যাবা। ঠিক আছে, এই বর্গমূল আমি এখানে করাচ্ছি না, তোমরা বর্গমূল জানো করতে, বর্গমূল নিয়মে করবা, 4.8 পেয়ে যাবা। তা দেখো বিপি পেয়ে গেছি, তাহলে বিপি পেয়ে গেলে আমরা বিসি পেয়ে যাবো। এটা আমরা প্রথমেই দেখেছিলাম, ওই জায়গাটা মুছে দিয়েছি, তাই না। তাহলে এখানে আমরা বলতে পারবো বিসিটা, তাহলে বিসিটা কত হবে, 2 বিপি হবে। ঠিক আছে, বিসিটা, তাহলে বা বিসি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমরা এভাবে করে দিলাম। তাহলে বিসি আমরা পেয়ে গেলাম 2 × 4.8। এটা গুণ করে নাও, এটা গুণ করে পেয়ে যাবো আমরা কত, 8 দিয়ে 16। ঠিক আছে, 2 × 8 = 16, আর দশমিক, আর 2 × 4 = 8, 9, তাহলে 9.6। ঠিক আছে, বিসির মান 9.6 পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা একটা অতএব দিয়ে লিখে দিই। তাহলে অতএব যেটা বলেছিল, বিসি জের দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য সমান কত পেলাম আমরা, 9.6 সেমি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার, 9.6 সেমি। দেখো 4-এরটা বলছে 3টি নিডেড ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি, 5 সেমি। ঘনক 3টি গলিয়ে একটি নতুন গোলক প্রস্তুত করা হলো, নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত। 3টি ঘনক আছে, 3টি ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করবে, তা নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য কত বলেছে। তাহলে এখানে দেখো 3টি ঘনকের যে মোট আয়তনটা আর নতুন ঘনকের যে আয়তনটা সেটা সমান হবে, সেখানে আমরা সমান করি, আমরা পেয়ে যাবো অ্যান্সারটা, ঘনকের ধারের দৈর্ঘ্য। তো আমরা নতুন ঘনকের ধারের দৈর্ঘ্যটা আমরা প্রথমে ধরে নিই। অ্যান্সার আমরা লিখব নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ একক, এ সেমি ধরে নিলাম, এ সেমি। তাহলে নতুন ঘনকের আয়তন, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এ কিউব, মানে ধার যেটা থাকবে তার ঘন করে নিবা, আয়তন পেয়ে যাবা, এত ঘন সেমি। আচ্ছা এবার দেখো 3টি ঘনকের ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, তো 3টি ঘনকের মোট আয়তন আমরা বের করব। তাহলে লিখব 3টি ঘনকের মোট আয়তন,
দেখো 3টি ঘনকের মোট আয়তন কী হবে, দেখো প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য ছিল 3, তাহলে তার কিউব করো। দ্বিতীয় ঘনকের ধারের দৈর্ঘ্য 4, তার কিউব করো। আর তৃতীয় ঘনকের ধারের দৈর্ঘ্য ছিল 5, তার কিউব করে দাও। তাহলে এভাবে আমরা পেয়ে যাব মোট আয়তনটা, এত ঘন সেমি। এখানে দেখো এটা পেয়ে যাবো আমরা 27, এটা কত পাবো, এটা পাবো আমরা 64, আর এটা পাবো আমরা 125 ঘন সেমি। এটি যোগ করে তোমরা দেখবা 216 পেয়ে যাবা ঘন সেমি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে আয়তনটা আর এই আয়তনটা সমান বলতে পারবো আমরা। তাহলে এখানে লিখে দেবো প্রশ্ন অনুসারে এ কিউব সমান সমান 216। তাহলে এ কিউব আর 216কে আমরা 6-এর কিউব করতে পারবো। তাহলে অতএব এ সমান সমান পেয়ে গেলাম 6। তাহলে দেখো আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেমি। তাহলে অতএব নতুন ঘনকের এখানে লিখে দিই আমরা, যেহেতু প্রশ্নে নতুন বলেছে। অতএব নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য সমান সমান 6 সেমি। এটাই আমাদের অ্যান্সার। দেখো 5-এর প্রশ্ন বলছে x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো। আচ্ছা আমরা দেখো ক্রমিক সমানুপাতি বলে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো x/12 সমান সমান 12/y সমান সমান y/27। ঠিক আছে, 4টি সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে এভাবে করা যায়। ঠিক আছে, মাঝের সংখ্যাটা দেখো ঘুরে আসবে দুবার করে, এখানে 12টা দুবার হয়েছে, ওয়াইটাও দুবার হয়েছে। তাহলে এখান থেকে আমরা x/12 সমান সমান 12/y সমান সমান y/27 করতে পারবো। এবার আমরা করবো কি, এখন আমরা এই দুটো সমান করে নিই, 12/y সমান সমান y/27। ঠিক আছে, তো এখান থেকে আমরা y² পেলাম, এটা 12 × 27। তাহলে y সমান সমান, যদি ধনাত্মক মান বলেছে মানে প্লাসের মানটাই হবে। 12কে লিখছি আমরা 3 × 4। ঠিক আছে, আর 27কে লিখছি আমরা 3 × 9। ওকে, দেখো এখানে দুটো 3 আছে, একটা 3 বের হবে। 4-এর জন্য 2 বের করতে পারবা, আর 9-এর জন্য 3 বের করতে পারবা। তাহলে এখানে 9 দিয়ে 18, ওয়াইয়ের মানটা আমরা 18 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান। এবার আমরা করব কি, আমরা এই দুটো থেকে নিব, আমরা নিব x সমান সমান 12, আর 12 সমান সমান y ছিল, ওয়াইয়ের মানটা আমরা 18 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো আমরা করতে পারবো, কাটাকাটি করে না 6 দিয়ে, 6 × 3 = 18, আর 6 দিয়ে 12। তাহলে x সমান সমান, আচ্ছা এখানে 3 × 4 = 12 করতে পারবো কাটাকাটি। তাহলে x সমান সমান 4 দিয়ে 8 আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো x এর মান পেলাম 8, আর এবং y এর মানটা পেলাম 18। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। দেখো 6 নম্বর প্রশ্ন বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হারে সুদ কিছু টাকার n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। আর যেখানে চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে, তাহলে এখানে দেখো n বছরে দ্বিগুণ হবে, তার সময় চক্রবৃদ্ধি তার 2n কিছু টাকাটা যদি আমরা x টাকা ধরে নিই, তাহলে সেই টাকাটা কিন্তু দ্বিগুণ হবে, মানে 2x টাকা হয়ে যাবে, মানে সময় চক্রবৃদ্ধিটা 2x হয়ে যাবে। আমরা ধরে নেব আসলটা, তাই না, এখানে কিছু টাকা বলেছে। তাহলে অ্যান্সার দিয়ে আমরা শুরু করলাম, আমরা লিখব ধরি আসলকে আমরা পি বলি, সেটাকে আমরা x টাকা ধরে নিলাম। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধিটা কত হবে, 2x হয়ে যাবে, যেহেতু n বছরে দ্বিগুণ বলেছে। তো অতএব সমূল চক্রবৃদ্ধি কত পেয়ে যাবো আমরা, 2x পেয়ে যাবো। আচ্ছা দেখো সমূল চক্রবৃদ্ধির সূত্র আমাদের জানা আছে, তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধির সূত্রটা হচ্ছে p × 1 + r/100⁴n সমান সমান 2x। আচ্ছা এখানে আমরা মানটা বসিয়ে দেবো, p বলতে আসল, 1 প্লাস সুদের হার। দেখো বার্ষিক সুদের হারটা আমাদের এখানে নির্দিষ্ট বলেছে, তাই না, তাহলে এখানে আমাদের থাক আরই থাক, সুদের হারটা আমরা আর ধরে নিলাম, এটা আরই। আর এখানে n, ঠিক আছে, nটা আমাদের n বছর বলেছে, nটা nই বলেছে এখানে, আর এদিকে আমাদের 2x। আমাদের কি দরকার, কত বছরে, তাই না, আমাদের এখানে সময়টা বের করতে হবে, কত বছর, সেটা আমরা ধরে নেব সময়টা, যে এটা t বছরে 4 গুণ হবে, তো সেটা আমরা বের করব। তাহলে এখান থেকে আমাদের কি কাজ করছি, দেখো x কেটে দিলাম, এখানে 1 + r/100 পেয়েছি, n পেলাম, এটা সমান সমান 2, এর মানটা আমরা রেখে দিলাম, এর মানটা আমাদের কাজে লাগবে। এবার দেখেছে কত বছরে 4 গুণ হবে, তাহলে আমরা ধরি
ধরি আর টি বছরে আমরা ধরে নিলাম যে টি বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে। ওকে, তাহলে এখানে দেখো সমূল চক্রবৃদ্ধিটা কী হবে, অতএব সমূল চক্রবৃদ্ধিটা কোথায় যাবে, 4 গুণ মানে কি আসলের 4 গুণ, তাহলে 4x হয়ে যাবে। তার সমূল চক্রবৃদ্ধিটা পেয়ে যাবো আমরা 4x। ঠিক আছে, আচ্ছা সমূল চক্রবৃদ্ধির সূত্র আবার আমরা পুট করছি, p × 1 + r/100 টু দি পাওয়ার n = 4x। p বলতে তো আসল, 1 + r/100, rটা সুদের হার, আগেরটাই সুদের হার, n কিন্তু এখানে আমরা t ধরেছি, তাহলে n এর জায়গায় আমরা t বসাবো, তাহলে এদিকে হচ্ছে 4x। এই t এর মানটা আমাদের কিন্তু বের করতে হবে, t এর মানটা বের করলেই অ্যান্সার হয়ে যাবে। কত বছরে বলেছিল, t এর মানটা আমাদের দরকার। এখানে x কেটে দাও, তাহলে আমাদের দেখো এখানে 1 + r/100, ঠিক আছে, টু দি পাওয়ার t সমান এটা আমাদের t আছে, টিটা একটু ভালো করে লিখি, এটা হচ্ছে আমাদের t। আর 4কে আমরা দেখো 4কে আমরা লিখলাম 2 এর স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, কেন লিখলাম, কারণ 2 এর মানটা আমাদের জানা আছে, 2 এর জায়গায় এই মানটা আমরা পুট করে দেবো 1 থেকে। তাহলে 1 + r/100 টু দি পাওয়ার t আছে, দেখো 2 এর জায়গায় 2 এর মানটা যদি বসাই, 2 এর মানটা আছে 1 + r/100, তারপরে এখানে n আছে। ঠিক আছে, এইদিকে n, এইদিকে 2 পাওয়ার, তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, গুণ হয়ে এখানে 2n হয়ে যাবে, তাই না? ঠিক আছে, n আর 2 পাওয়ারে গুণ। এবার দেখো মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ার সমান করতে পারবো, তাহলে অতএব এখানে দেখো t এর মানটা আমরা পেয়ে গেলাম 2n পেয়ে গেলাম। তাহলে কত সময় 4 গুণ হবে, সেটা 2n বছরে 4 গুণ হবে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখে দিই, অতএব 2n বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে। ঠিক আছে, এভাবে লিখে দিলে হয়ে যাবে আমাদের, তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো 7 বলছে একটি লম্ববৃত্তাকার চঙ্গের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন নির্ণয় করো। আচ্ছা, এখানে চোঙের উচ্চতা দেওয়া আছে, চোঙের ব্যাসার্ধ দেওয়া নাই, আমরা ধরে নেব চোঙটির ব্যাসার্ধ 8 সেমি। অ্যান্সার, ধরি চোঙের ব্যাসার্ধ 8 সেমি, চোঙের ব্যাসার্ধ 8 সেমি ধরে নিলাম। আচ্ছা, এখানে দেখো বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা লিখব। বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা বলতে পারবো 2πr/h। ঠিক আছে, h এখানে উচ্চতা, h হচ্ছে আমাদের এটা উচ্চতা, h হচ্ছে আমাদের উচ্চতা। আচ্ছা, এখানে যদি মানটা আমরা বসাই, ঠিক আছে, 2 × 22/7, 8টা আমরা আর রেখে দিলাম, আর এইচটা আমাদের জানা আছে, এইচটা হচ্ছে আমাদের 14 দেওয়া আছে, তাহলে এটা হবে কি বর্গ সেমি। এখানে আমরা 7 দিয়ে কাটাকাটি করলাম, 7 দিয়ে 14। দেখো এই মানটা আমাদের আবার দেওয়া আছে 264, তাহলে অতএব আমরা লিখব 2 × 22 × r/2, এই যে আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা এটা পেলাম। আর এটা কার সঙ্গে সমান করবো, 264 সঙ্গে সমান করবো। ঠিক আছে, এখান থেকে আমরা r এর মানটা পেয়ে যাবো, একটু কাটাকাটি করি, তাহলে 2 × 1 = 2, 2 × 3 = 6, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে কাটাকাটি করলাম, 2 × 6 = 12, 2 × 6 = 12, এবার 22 দিয়ে কাটাকাটি, তাহলে 22 × 3 = 66। তাহলে আমরা r এর মানটা কত পেলাম, r এর মানটা 3 পেয়ে গেলাম। এবার চোঙটির আয়তন আমরা বের করে নিব, অতএব চোঙটির আয়তন, চোঙটির আয়তনের সূত্র হচ্ছে πr²h। মানগুলো বসিয়ে দেবো, পায়ের মান 22/7, আর হচ্ছে দেখো 3, তাহলে 3 এর স্কোয়ার, 3টাকে আমরা দুবার লিখে দিচ্ছি, 3 × 3, আর এইচ হচ্ছে আমাদের উচ্চতা, যেটা আমাদের দেওয়া আছে 14 সেমি, তাহলে ঘন সেমি। একক কিন্তু লিখতে হবে, এককগুলো লিখবা। এখানে কাটাকাটি করি, 7 দিয়ে 14। আচ্ছা, এখানে দেখো আমরা যদি করি, দেখো এটা তো আমাদের হবে 9, আর এটা হবে 44, তাহলে এদিকে 44 আর এদিকে 9 দিয়ে গুণ করলে 9 × 4 = 36, আবার 9 × 4 = 36, 36 আর হাতে 3, 36 আর 3 হয়ে গেল 39, 396 ঘন সেমি। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, চোঙের আয়তন। 8 প্রশ্নটা বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, আয়তন v হলে s³/v², এর মান নির্ণয় করো। পায়ের মান না বসে, পায়ের মানটা রেখে দিতে বলেছে, পাই থাকবে অ্যান্সারে। আচ্ছা, এই অঙ্কটা আমাদের দেখো
আমরা করেছি, আমাদের 2-3 বারই করা হয়ে গেছে। তাহলে হোক আমাদের ক্লাসে একই অঙ্ক বারবার করা হোক, এটাই আমাদের কিন্তু দরকার। অঙ্কে একটা কথা মনে রাখবা, একই অঙ্ক বারবার আসছে বলে তোমরা মনে করবে না যে একই অঙ্ক বারবার করব। একই অঙ্ক বারবার করাটাই হচ্ছে মাধ্যমিকের ভাইটাল ব্যাপারটা। অঙ্কটা যদি তোমরা বারবার করো, যে অঙ্কটা তোমরা বারবার করবা সেই অঙ্কটা কিন্তু মাধ্যমিকে শিওর ওটাই নামাতে পারবা। আর একটা অঙ্ক তুমি একবার করেছো আর অঙ্কটা তুমি আর প্র্যাকটিস করছো না, তোমরা জানো যে না আমরা অঙ্কটা পারবো, একবারে প্র্যাকটিস রেখেছো, সেই অঙ্কটা দেখবা তোমাকে নামাতে পারবা না, সেখানে কিন্তু অঙ্কটা করতে গিয়ে আটকে যাবা। তা তোমাদের কিন্তু মাধ্যমিক অঙ্ক নামাতে গেলে একই অঙ্ক বারবার করতে হবে। আমাদের এই জন্যই টেস্ট পেপার হচ্ছে করা। টেস্ট পেপার করা মানে হচ্ছে একই অঙ্ক রিপিট আসবে, আমরা বারবার করব, দেখব, শিখব এবং আমরা ডিটেলসই করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো আমাদের অঙ্কটা কীভাবে হবে। আমাদের গোলক বলেছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তনে দেওয়া আছে। তার গোলকের ব্যাসার্ধ আর ধরে আমরা সূত্রগুলো বের করে নিতে পারবো। অ্যান্সার ধরি গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর। তো গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমাদের কি হবে, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল। দেখো বক্রতল বলতে গোলকের সমগ্র তলটা, তো গোলকের সমগ্রতল ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 4πr²। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গোলকের বক্রতল ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফলটা 4πr²। এটা আবার এস বলেছে, তাহলে আমরা এসের সঙ্গে সমান করে দিলাম। এবার বলেছে অতএব গোলকের আয়তন, আমরা গোলকের এবার আয়তনটা দেখব কত। গোলকের আয়তনের সূত্র আমরা জানি 4/3πr³। ঠিক আছে, এটা মনে রাখবা গোলকের আয়তনের সূত্র। আর এর মানটা আবার বলেছে ভি, আয়তনটাকে ভি বলেছে। তো এবার দেখো এখন আমাদের মানটা বের করতে বলেছে s³/v²। ঠিক আছে, s³/v² মানটা আমরা বের করব। চলো মান বসিয়ে দিই। এসের মানটা আমরা বসাবো, এসের মানটা আছে 4πr² তার কিউব, আর ভি এর মানটা বসাবো 4/3πr³ তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো আমরা একটু সরলটা যদি এখানে করে দেখাই, তাহলে এখানে 4টা আমরা 3বার লিখতে পারবো কিউব বলে, আর এখানে পায়ের কিউব করে দিলাম। আর এখানে দেখো 8টা 8⁻6 হয়ে যাবে, কারণ পাওয়ারে গুণ হয়ে যায়। আর নিচে হবে দেখো এখানে 4/3টাকে 3বার লিখবো, 2বার লিখবো, স্কোয়ার আছে তো আমরা 2বার লিখবো, তাহলে এখানে π² হয়ে যাবে। আর এখানে দেখো কিউব আছে 2 আছে, তাহলে এখানে 8⁻6 হয়ে যাবে। দেখো যেগুলো মিলছিল কেটে দাও, আর 6 কেটে গেল। এখানে π² আর π³ যদি কাটাকাটি করো তাহলে একটা পাই থেকে যাবে। এখানে 2টো 4 আমরা কেটে দিলাম। তাহলে আমাদের দেখতে পাচ্ছি উপরে 4π থাকলো আর নিচে 1/3 থাকলো। 4π আর 9টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, 1/9টা উপরে 9 হয়ে যাবে। তাহলে 9×4 = 36 পাই আমাদের অ্যান্সার। দেখো 9এর প্রশ্নটা বলছে x ভেরিয়েস y, y ভেরিয়েস z এবং z ভেরিয়েস x হলে দেখাও যে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফলটা 1। আচ্ছা, আমাদের 1 দেখাতে বলেছে ভেদগুলির গুণফলটা। তো আমরা প্রথমে কি করব, আমরা ভেদ উঠাবো। তাহলে এখানে দেখো যদি ভেদ উঠাই তাহলে x = k1y। ঠিক আছে, আর এখানে যদি আমরা ভেদ উঠাই তাহলে y = k2, এখানে আমরা একটু বর্ডার মেরে দিলাম, k2z। আর এখানে যদি আমরা ভেদ উঠাই z = k3x। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে পাশে বলে দেবো যেখানে k1, k2, k3 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এই কথাটা কিন্তু পাশে বলতে হবে, কথা না বললে কিন্তু তোমাদের নাম্বার কেটে নেবে। আমরা করব কি, এখান থেকে আমরা k1 এর মানটা বের করে নিই। তাহলে k1 এর মানটা যদি বের করো তাহলে x/y পাবা। এখান থেকে আমরা k2 এর মানটা বের করব, তাহলে এখানে y/z পাবা। আর এখানে যদি k3 এর মানটা বের করি তাহলে এখানে পাবা z/x পেয়ে যাবা। তাহলে এখানে দেখো ধ্রুবক তিনটির গুণফল বলেছে, তাহলে ধ্রুবক তিনটির গুণফল করব। তাহলে k1 * k2 * k3, তাহলে আমাদের ডান দিকে গুণ x/y * y/z * z/x, বাদিকে গুণ, তো ডান দিকে গুণ, এভাবে সমীকরণের গুণ হয়। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম k1, k2, k3, সেটা আমাদের 3 হবে, k3। এখানে দেখো y কাটছে, z কাটছে, x কেটে আছে। দেখো আমরা কী পেলাম, 1 পেয়ে গেলাম।
তার ধ্রুবক তিনটির গুণফল আমরা 1ই পেয়েছি, তাহলে অতএব দিয়ে লিখে দাও। তাহলে এখানে আমরা লিখতে পারবো অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান সমান আমরা পেয়ে গেলাম 1। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। দেখো 10টা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদের ব্যাসার্ধ আর উচ্চতা এগুলো ধরে নিতে হবে এবং তির্যক উচ্চতা ধরে নেব। তো আমরা লিখব অ্যান্সার দিয়ে ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। আচ্ছা, শঙ্কুর উচ্চতা আমরা h নিলাম, h আমাদের এখানে একক নিয়ে নিচ্ছি, h একক। তাহলে শঙ্কুর কী নেব আমরা, তির্যক উচ্চতা নেব, তির্যক উচ্চতা তাকে আমরা l ধরে নিলাম, l একক। আর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা আর নিয়ে নিলাম। দেখো শঙ্কুর ছবিটা আমরা যদি একে দেখাই তোমাদের, এই হচ্ছে আমাদের শঙ্কু। দেখো শঙ্কু এখানে যদি এটা ব্যাস হয়, এটা হচ্ছে আমাদের ও, তাহলে এটা হচ্ছে ও, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আর এখানে আমরা যদি বি দিই, তাহলে ও বিটাও কিন্তু আমাদের উচ্চতা, আর এ বিটা হচ্ছে দেখো তির্যক উচ্চতা। এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ সমকোণী ত্রিভুজ এটা হয়, এ ও বিটা আমাদের সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখানে দেখো আমাদের এল এর মানটা আমাদের দরকার পড়বে, তাই না? তাহলে এখানে আমরা এল স্কোয়ার বলতে পারবো, এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা মনে রাখবো। ঠিক আছে, এই এল এর মানটা আমাদের এখানে প্রয়োজন পড়বে। আচ্ছা, এবার আমরা করবো কি, এখানে দেখো আমাদের যেটা বলেছে প্রশ্ন অনুসারে। আচ্ছা, আমাদের এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা লিখবো, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা বের করে নিই। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র জানবা, পাই আর এল। ঠিক আছে, দেখো পার্শ্বতল বলতে হচ্ছে শঙ্কুর, দেখো ভূমিটা বাদ দিয়ে যে উপরের তলটা যেটা, ওটাই হচ্ছে পার্শ্বতলটা, ভূমি বাদ দিয়ে, তাহলে পাই আর এল। ঠিক আছে, আর আমাদের ভূমির ক্ষেত্রফল, তাহলে অতএব শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, ভূমিটা তো আমাদের বৃত্ত দেখতে পাচ্ছি, ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল তো বৃত্তের ক্ষেত্রফল সূত্র পাই আর স্কোয়ার। আচ্ছা, এবার যেটা আমাদের বলেছি প্রশ্নানুসারে, কি বলেছে দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের, মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে √5 গুণ হবে ভূমির ক্ষেত্রফলের সঙ্গে। এটা আমাদের সম্পর্কটা বলেছে প্রশ্নে। তাহলে এখান থেকে দেখো আমরা মানগুলো পাই যদি আমরা কেটে দিই, তাহলে এখানে দেখো আর স্কোয়ার কাটো, তাহলে এখানে একটা আর থেকে যাবে। এবার আমরা একটু ওই দিকে বর্গ যদি করে দিই, এখানে এল স্কোয়ার পেয়ে যাবো, আর এখানে 5 পেয়ে যাবা, আর এখানে আর স্কোয়ার পেয়ে যাবা। এবার আমরা কি করবো, এল স্কোয়ার মানটা বসিয়ে দেবো। তাহলে এল স্কোয়ার মানটা আমরা জানি এইচ স্কোয়ার আর স্কোয়ার, এদিকে হয়ে গেল আমাদের 5 আর স্কোয়ার। তাহলে এবার দেখো এখানে এইচ স্কোয়ার, আর এদিকে আর স্কোয়ারটা বিয়োগ হয়ে আমাদের 4 আর স্কোয়ার পেয়ে যাবো। তাহলে আমরা এখানে করে দেখাই একটু, এই জায়গাটা চলে আসি বা, তাহলে আমরা লিখবো, দেখো এইচ স্কোয়ার এখানে ছুটে গেছে, এইচ স্কোয়ার, তাহলে এখানে হবে আমাদের দেখো এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার, তাই এটাকে আমরা করতে পারবো 4/1। তাহলে আমরা এখানে স্কোয়ারগুলো উঠালে পরে, তাহলে এইচ বাই যদি আমরা আর করি, তাহলে কত হবে 4/1, 4/1 না 2/1, বর্গমূলটা 2/1। তাহলে অতএব H/R সমান সমান কত পেলাম, 2:1 পেয়ে গেলাম। তাহলে এই যে আমাদের বলেছিল উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:1। আচ্ছা, আমরা একটা অতএব দিয়ে লিখি দিই এখানে, অতএব শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সমান সমান কত পেয়েছি আমরা, 2:1 পেয়েছি। এটাই আমাদের অ্যান্সার।
দেখো এবার আমরা 11 নম্বর প্রশ্নে চলে এসেছি। 11 নম্বর প্রশ্নটা এখন করাবো। আচ্ছা, তোমরা কিন্তু চাইছো যে বড় প্রশ্নগুলো করাতে যেন হয়, আমি বড় কোশ্চেনগুলো করাবো। তোমরা কে কে বড় কোশ্চেনগুলো চাইছো, তাই না? আমি তো অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো দিচ্ছি। তা বড় কোশ্চেনগুলো কারা তোমাদের কাদের প্রয়োজন, যাদের প্রয়োজন তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাও। একজনের কমেন্ট আমি পেয়েছি, আমি কিন্তু নিয়ে আসবো তাড়াতাড়ি। আমার সবগুলো শেষ করতে পারবো, অনেকগুলো এখানে স্কুল আছে, যাই হোক তো সবগুলো আমি শেষ করব স্কুল। তো যাই হোক আমি কিছু করিয়ে অবজেক্টিভগুলো করিয়ে আমি তাড়াতাড়ি কিন্তু বড় প্রশ্নগুলোর আমি নিয়ে আসবো ভিডিও, ক্লাসগুলো দিব আমি, বড় ভিডিও, বড় অঙ্কগুলো তোমাদের দিতে হবে। তো যাদের প্রয়োজন বড় কোশ্চেনগুলো, একজন তো আমাকে জানিয়েছে কমেন্ট করে, তো যাদের প্রয়োজন বড় কোশ্চেনগুলো তোমরা কিন্তু কমেন্টে জানাও কাদের প্রয়োজন। তোমাদের কমেন্ট দেখে আমি উৎসাহ দেখে আমি কিন্তু বড় প্রশ্নগুলোর কিন্তু ভিডিও নিয়ে আসবো, ক্লাস নিয়ে আসবো। তো কোনো চিন্তা করার দরকার নাই, বড় প্রশ্নগুলো আমি করাবো তোমাদের। এখন তোমরা অবজেক্টিভগুলো দেখো 4-এর 11 নম্বরটা কী বলছে, sec 5 থিটা সমান cosec থিটা প্লাস 36 ডিগ্রি এবং 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, থিতার মান বের করতে বলেছে, আমরা পেয়ে যাবো এখান থেকে থিতার মানটা। দেখো এখানে আমাদের sec 5 থিটা আছে, আর একে দেখো আমরা একে লিখব sec, এখানে এভাবে লিখতে পারবো। দেখো এটাকে আমরা করতে পারবো sec 90 ডিগ্রি মাইনাস দেখো থিতা। দেখো এটা যদি আমরা পুরো কোণের সূত্র দেখি sec 90 ডিগ্রি মাইনাস থিতা, এটা প্লাস আছে, এটা sec 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে আমরা পেয়ে যাবো cosec থিতা। sec থেকে cosec হয়, এটা পুরো কোণের সূত্র আমাদের জানা আছে। তা দেখো আমরা এটাকে এটা তৈরি করতে পারবো, ওকে, কারণ এটা থেকে এটা হয়। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো sec ভ্যানিশ করলে অতএব 5 থিতা সমান এদিকে 90 ডিগ্রি মাইনাস থিতা প্লাস 36 ডিগ্রি, ওকে। তাহলে এখান থেকে আমরা থিতার মানটা বের করতে পারবো সমাধান করে। তাহলে 5 থিতা 90 ডিগ্রি মাইনাস থিতা মাইনাস 36 ডিগ্রি। এদিকে দেখো এদিকে আমাদের দেখো 6 থিতা পেয়ে যাব, তাহলে এটা হবে আমাদের 6 থিতা, আর যোগ হয়ে এদিকে 90 থেকে 36 বিয়োগ করি আমরা, তাহলে এটা হয়ে যাবে 4 ডিগ্রি, ঠিক আছে। আর এটা হয়ে গেলো 8, আর 3 করে দিল 8, 5 ডিগ্রি, আমরা পেয়ে গেলাম 54 ডিগ্রি। তাহলে 6 নং 54, তাহলে দেখো আমরা থিতার মানটা পেয়ে গেছি 9 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে 9 ডিগ্রি আমাদের থিতার মানটা, এটাই আমাদের অ্যান্সার। এটা ভালো করে লিখি, 9 ডিগ্রি। 4-এর 12 নম্বরের প্রশ্ন আমরা চলে আসলাম। তো আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। তো তোমাদের দেখো আমি কিন্তু সব অঙ্কগুলো কিন্তু আজকের ক্লাসের ভালোভাবে করিয়ে দিয়েছি। আমি খুব তাড়াহুড়ো অঙ্ক করাই না, আমি একটু আস্তে আস্তে করাই যেন সবাই যেন বুঝতে পারো। অনেকে ট্যালেন্টের ছাত্রগুলো হতে পারো যে তাড়াতাড়ি করে করালে একটু ভালো হয়, কিন্তু সবাই কিন্তু তাড়াতাড়ি করালে কিন্তু বুঝতে পারবে না। যদি সবাইকে নিয়ে চলতে হচ্ছে, তো সবাইকে নিয়ে চলার জন্য আমাকে কিন্তু একটু আস্তে আস্তে অঙ্ক করাতে হয়। তো তোমরা ধৈর্য করে অঙ্কগুলো দেখো, ক্লাসগুলো দেখো, এবং ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা ভিডিওগুলোকে লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও এভাবে ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমরা দেখে নেবো আজকের ক্লাসের শেষ অঙ্কটা, যে 12 নম্বর অঙ্কটা কী বলছে। একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 8.1, সামেশন fi xi সমান 132 প্লাস 5k, এবং সামেশন fi দেওয়া আছে 20 হলে k এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো পরিসংখ্যা বিভাজনের গড়, যেটাকে যৌগিক গড় বলা হয়, তো যৌগিক গড়ে আমাদের সূত্রে আছে, তাহলে আমরা লিখব অ্যান্সার যৌগিক গড়, যেটা আমরা জানি যৌগিক গড়ের সূত্র, যৌগিক গড়, যেটা পরিসংখ্যা বিভাজনের গড়ও বলা হয়। যৌগিক গড় সমান যে সূত্রটা আছে সামেশন fi xi বাই সামেশন fi, ঠিক আছে, এটা আমাদের সূত্র। তাহলে এর মানটা যদি আমরা বসিয়ে দিই, দেখো এর মানটা আমাদের জানা আছে কত, সামেশন fi x এর মানটা আছে 132 প্লাস 5k, সামেশন f এর মানটা দেওয়া আছে 20। এবার কিন্তু আমাদের প্রশ্নে মানটা যৌগিক গড়টা দেওয়া আছে, তাহলে আমরা 132 প্লাস 5k বাই 20 এটা সমান বলতে পারবো 8.1। তাহলে এখান থেকে k এর মানটা বেরিয়ে আসবে, তাহলে 132 প্লাস 5k, এটা যদি গুণ করি আমরা, দেখো আমরা 2 দিয়ে গুণ করে নাও, আর 10 থেকে গেল 10 দিয়ে গুণ করে 10 উঠে যাবে, তাহলে 2 একে 2, 2 8 16, 162 পাবো, ঠিক আছে। হ্যাঁ, এখানে আমরা 10টা পৃথক করেছি, 10 দিয়ে গুণ করলে দশমিক উঠে যাবে, আর 2 দিয়ে গুণ করে আমরা পেয়ে যাবে 162। তাহলে এখানে 5k 162 বিয়োগ 132, 5k এখানে বিয়োগটা করো 0, আর এটা পেয়ে যাবে তোমরা 3 করে দিলে 6, 3 দিলে 30, 5 6 30। তাহলে k এর মানটা আমরা কত পেয়ে গেলাম, k এর মানটা পেয়ে গেলাম 6, এটাই আমাদের অ্যান্সার।
এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো, মন দিয়ে ক্লাসগুলো দেখো। তা আবার তোমাদের পরের, আজকে তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি পেজ নাম্বার 191 পাতার অঙ্কগুলো দিলাম। এরপরে যে পেজে যে অঙ্কগুলো আছে সেই ভিডিওটা আমি তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবো। যত তাড়াতাড়ি চেষ্টা করবো আমি ক্লাসগুলো দেওয়ার পর বড় বড় প্রশ্নগুলো শুরু করার জন্য। তো ঠিক আছে, আজকে এই অবধি, দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে। তাহলে তোমরা ভালো থেকো।